ডক্টর ইউনূসের বিদায়ের কাউন্টডাউন শুরু। আজকেই যেভাবে ডক্টর ইউনূস দেশ থেকে পালাচ্ছে, এইদিকে একই ঘোষণা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলনটি আছে এই আন্দোলন চালিয়ে যাবে। নির্বাচন কবে হবে সেটা নিয়ে যখন অনিশ্চয়তা দানা বেঁধেছে, তখন ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় তাহলে এই সরকার টিকবে না, এই সরকার পড়ে যাবে, কিংবা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি হবে, এই সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন। সেটা আপনারা নিশ্চয়ই কান পাতলে শুনতে পাচ্ছেন যে সরকারের ভেতর থেকেই সরকারের বিদায়ের ঘণ্টাধ্বনি প্রতিনিয়ত বেজে উঠছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকারটি হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। মহাজন ইউনূস, এই বাংলাদেশের ইতিহাস যদি আপনি ইতিহাসের ধারাবাহিকতা যদি আপনি পর্যবেক্ষণ করেন, দেখেন এবং জানেন, তাহলে ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনাকে যেতেই হবে। সময়টা খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমার। দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ডক্টর ইউনূস আর ক্ষমতায় টিকতে পারতেছে না। ডক্টর ইউনূসের পতন এবার হবেই। প্রিয় দর্শক শ্রোতা, একই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন বিএনপির নেতা কর্মীরা। ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস থাকবে না। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি দেশ থেকে পালানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। যে কোনো মুহূর্তে আপনারা শুনবেন ডক্টর ইউনূস বাংলাদেশে আর নেই। এই কথাটা কতটুকু সত্য? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। নির্বাচন কবে হবে সেটা নিয়ে যখন অনিশ্চয়তা দানা বেঁধেছে, তখন ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় তাহলে এই সরকার টিকবে না, এই সরকার পড়ে যাবে, কিংবা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি হবে, এই সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন। সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে সব কিছু? তেমনই মন্তব্য আমরা শুনলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার মুখ থেকে। তিনি একেবারে সরাসরি বলে ফেললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই সরকার থাকবে না। কি হতে যাচ্ছে? বিএনপির কৌশল কি? সরকার বিরোধী আন্দোলনের দিকেই কি তারা যাচ্ছে, যখন নানাভাবেই আলোচিত হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না? সেই আলোচনা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান তিনি মন্তব্য করেছেন গতকালকে, সেটা বেশ ভয়াবহ। তিনি মন্তব্য করেছেন, সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলেছেন যে ফেব্রুয়ারির পর অন্তর্বর্তী সরকার থাকবে না। দৈনিক সমকাল এই শিরোনামটা করেছে। কি বলতে চাইলেন তিনি? ফেব্রুয়ারির পর এই সরকার কেন থাকবে না যদি নির্বাচন না হয়? তাহলে কি বিএনপি আন্দোলনে যাচ্ছে? প্রথমে শুনিনি কি বলছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না। জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন যে ছাত্ররা বিপথে চলে গেছে। তারা বিএনপিকে চাঁদাবাজ বলে, কিন্তু সবচেয়ে বড় লুট করেছে জামাত ইসলামী। তিনি বলেছেন ছাত্রদের দল এনসিপিও লুট করছে, সারা দেশের এনসিপির পদযাত্রায় সরকার খরচ করছে এমন অভিযোগ করেছেন তিনি। বলেছেন এক সময় এসব খরচের হিসাব দিতে হবে। ছাত্রদের এত টাকা ও গাড়ির বিষয়ে দুদকের তদন্তের দাবিও তিনি করেছেন। অর্থাৎ সরকার এনসিপির জন্য যে নিরাপত্তার নামে যে খরচ করছে সেই খরচের হিসাব দিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন স্বাধীনতা বিরোধী পাকিস্তানি প্রেতাত্মা রাজাকারেরা এখন সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। এই ব্যাপারগুলো তিনি বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি স্লোগান প্রত্যাহার করতে এনসিপি নেতাকর্মীদের উপরে আহ্বানও তিনি জানিয়েছেন। অর্থাৎ এনসিপির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ব্যাপারে এত কঠোর ভাষায় বিএনপির কোনো নেতাকে এর আগে সমালোচনা করতে দেখা যায়নি। এবং ভয়াবহ একটা কথা বলেছেন যে এনসিপির জন্য যে বরাদ্দ সরকার তৈরি করেছে, অর্থাৎ যে খরচ করছে নিরাপত্তার নামে বিভিন্ন জায়গায়, তার একদিন হিসাব দিতে হবে। তাহলে কি পরবর্তী সরকার আসলে প্রফেসর ইউনূসের সরকার কাঠগড়ায় দাঁড়াবে? তারা কি এই ধরনের হিসাব দিতে বাধ্য হবে? তাদেরকে কি কাঠগড়ায় দাঁড় করানো হবে? প্রশ্নগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক। বিএনপি দলীয়ভাবে কি ভাবছে সেটা এখন গুরুত্বের বিষয়। বিএনপি নেতা চেয়ারপারসনের উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ নেতা। তিনি যখন এই কথা বলেন সেটা বিএনপির দলীয় অবস্থান কিনা সেটাও বিএনপি হয়তো একসময় ব্যাখ্যা করবে। কিন্তু তিনি যখন হাবিবুর রহমান যখন এরকম মন্তব্য করছেন, তখন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম তিনি কিন্তু বিভিন্নভাবে এখনও সরকারের প্রশংসা করছেন। সরকারের প্রশংসার কথা তার মুখ থেকে এখনও শোনা যাচ্ছে। এনসিপিকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, এনসিপির জন্য বিশেষ কার্যক্রম নিয়েছে সরকার, এনসিপিকে সরকারি দল হিসেবে ট্রিট করা হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে মির্জা ফখরুলকে কখনো সচেষ্ট কিংবা তার মুখ থেকে কোনো কথা তেমন আমরা শুনিনি। কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সেই কথাগুলো স্পষ্ট করে বললেন।
কিন্তু নির্বাচনের ব্যাপারে তিনি যেটা বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই সরকার থাকবে না, সেখানেই প্রশ্ন আসে তাহলে কি বিএনপি ভেতরে ভেতরে প্রিপারেশন নিচ্ছে সরকার বিরোধী আন্দোলন তৈরি করার? কারণ আমরা বহুভাবেই আমরা শুনছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, সেরকম পরিস্থিতির দিকেই যাচ্ছে। মোটামুটি সরকারের প্রস্তুতিও সেরকম, অনেকেই সেটা বলার চেষ্টা করছেন। তাহলে কি আমরা একটা মানে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে আর একটা আন্দোলনের দিকে দেশ যাচ্ছে তেমনটাই দেখতে পাচ্ছি, এবং সেই আন্দোলনটা সেই আগের মতো নির্বাচনের জন্য যে অভিযোগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল যে তারা নির্বাচন দেয়নি, কিংবা নির্বাচন দিয়েছে কিন্তু সেই নির্বাচনটা একপাক্ষিক নির্বাচন, বিতর্কিত নির্বাচন, সুষ্ঠু যে নির্বাচন সেই নির্বাচন দেয়নি, সেই নির্বাচনের আকাঙ্ক্ষাতেই মূলত জুলাইয়ের যে বিপ্লবটা সেই বিপ্লবটা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই চাহিদা, সেই চাওয়া রাজনৈতিক দলগুলোর পূরণ হচ্ছে না। সেই সমালোচনা এখন তৈরি হয়েছে যখন সরকার 1 বছর মেয়াদ পূর্ণ করছে, তখন পর্যন্ত 1 বছর পার হয়ে গেলেও সরকার তার নির্বাচনের যে প্রধান কাজ, যে কাজের জন্য তারা এসেছে সেই ব্যাপারে কোনো কথা বলছে না। তাহলে আশঙ্কা করা যেতেই পারে যে দেশ আরেকটা মানে আন্দোলন, সেই আন্দোলনের দিকে যাচ্ছে এবং আন্দোলনমুখী হচ্ছে দেশ। সেই ক্ষেত্রে বিএনপি হয়তো নেতৃত্ব দিতে পারে। কিন্তু হাবিবুর রহমান যখন এই মন্তব্য করছেন তখন ব্যক্তিগতভাবে আমার অনেক কনফিউশন রয়েছে বিএনপির দলীয় অবস্থান আদৌ সেরকম কিনা, কিংবা হাবিবুর রহমান যেরকম কঠোর অবস্থান ব্যক্ত করেছেন সেরকম কঠোর অবস্থানে বিএনপি আছে কিনা, নাকি বিএনপি প্রতিনিয়ত ছাড় দেওয়ার মনোভাবেই রয়েছে। গতকালকে ছাত্রদলকে আমরা দেখেছি যে এনসিপির জন্য শহীদ মিনার ছেড়ে দিয়েছে তারা। সেখানেই আমরা বিভিন্ন যুক্তি উপস্থাপন করে বলার চেষ্টা করেছি যে এই কাঁটার পরিবর্তে ফুল দেওয়ার কথা যেটা বলেছেন ছাত্রলীগের ছাত্র দলের সভাপতি, সেই কথাটা বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে আসে কিনা, সেই কথার জন্যই বিএনপি বড় ধরনের বিপদে রাজনৈতিকভাবে বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু চারিদিকে উত্থাপিত হচ্ছে। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? বিএনপি কি সত্যি সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, যদি এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় জুলাই ঘোষণাপত্রের সাথে, তাহলে কি বিএনপি আন্দোলনে যাবে? সেরকম কোনো লক্ষণ কি আপনি দেখেন? সরকারের ভেতর থেকেই সরকারের বিদায়ের ঘণ্টাধ্বনি শুনছি। কবে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনূসের সরকার, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা নিশ্চয়ই কান পাতলে শুনতে পাচ্ছেন যে সরকারের ভেতর থেকেই সরকারের বিদায়ের ঘণ্টাধ্বনি প্রতিনিয়ত বেজে উঠছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকারটি হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। পৃথিবীর ইতিহাসেও যদি বলেন যে এমন দুর্বল সরকার আর কোথাও আছে কি না আমরা জানি না, সেই দুর্বল সরকারটি খোঁড়াইতে খোঁড়াইতে 1 বছর পার করে ফেলতে যাচ্ছে। আর কদিন পরেই, আজকে আমরা 31শে জুলাই কথা বলছি, 5 অগাস্ট সরকার পতনের দিন পূর্ণ হবে, আর 8 অগাস্ট এই সরকারের প্রথম বর্ষপূর্তি হবে। অবাক এবং বিস্ময়ের যে এমন একটি দুর্বল সরকার কিভাবে টিকে আছে 1 বছর পার করতে যাচ্ছে। আজকে যখন 1 বছর পার করতে যাচ্ছে তখন সরকারের ভেতর থেকে সরকারের বিদায়ের ঘণ্টা নানাভাবে বাজছে। আপনারা 2 দিন আগে দেখলেন একজন উপদেষ্টা, ছাত্র প্রথমত, তারপরে সমন্বয়ক থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার ফেসবুক পোস্টে দেখলেন যে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে হবে। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে তারা যেভাবে জবরদস্তিমূলক ক্ষমতা দখল করেছে তাদেরকে এসে কেউ যেন দখল না করে, বা এই সিগন্যালটা দিলেন। অর্থাৎ দখল বা তাদের বিদায়ের একটা ঘণ্টা ধ্বনি বেজে গেছে। এরপরে আসুন যে অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। তিনি গত কয়েকদিন যাবৎ এই সরকারের দুর্বলতা নিয়ে নানা কথা বলছেন। তিনি তো সরকারের ভেতরের লোক, যেহেতু সরকারের সাথে রাজি হয়ে স্বীকার করে কাজ করতে গেছেন, তাহলে দেবপ্রিয় স্বাভাবিকভাবে ডক্টর ইউনূসের সরকারের মানুষ। সেই মানুষও কি বলছেন, কদিন আগে তিনি একটি মন্তব্য করেছেন যে এত নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ সরকার আমি দেখিনি। কি প্রসঙ্গে বলেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক বাংলাদেশের উপর চাপানো হয়েছে, সেই শুল্ক সরকার কমাতে পারেনি বা কমাতে পারছে না, কোনোভাবে মেকানিজম করতে পারেনি। সেই প্রসঙ্গে দেবপ্রিয় বলেছেন যে এত নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ সরকার আমি দেখিনি। আবার গতকালকের এক সেমিনারে দেবপ্রিয় বলেছেন যে যতদিন এই সরকার থাকবে সংকট তত বাড়বে। অর্থাৎ সরকারের ভেতরে ঢুকেও দেবপ্রিয় ভট্টাচার্য মনে করছেন যে এই সরকারের আর কোনোভাবে বেশি দিন থাকা উচিত নয়। সেনাবাহিনী মনে করছে, আমরা দীর্ঘদিন বলে আসছি, আলোচনায় আছে সেনাবাহিনীর, যে দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন।
দেশের রাজনীতি, অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের চারপাশে নানা মহলে উদ্বেগ বাড়ছে। দেশি বিদেশি বিশ্লেষকরা বলছেন এই সরকারের প্রতি সমর্থন কমতে কমতে একদম তলানিতে নেমে গেছে, আর এখন বিদায়ের সময় এসে গেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেশি বিদেশি নানা ক্ষেত্রে চাপের মধ্যে আছে সরকার। সরকারের ভেতরের লোকজন আজকে বলতে বাধ্য হচ্ছে যে সরকারের বিদায়ের সময় হয়ে গেছে। আরও দেখুন, বিগত সরকারের সব সময় সমালোচনা করেছেন, সব সময় 16টি বছর সমালোচনা করেছেন, যৌক্তিক সমালোচনা করেছেন সাংবাদিক, সম্পাদক, নিউজ সম্পাদক নুরুল কবির। তিনি এই সরকারের একটি জায়গায় যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন। দুদিন আগে প্রেস কাউন্সিলের কমিটি পুনর্গঠন করা হয়েছে। সেই কমিটিতে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে সাংবাদিক সম্পাদক নুরুল কবিরকে। নুরুল কবির ফেসবুক পোস্টে জানান দিয়ে বলেছেন যে আমার নামটি প্রত্যাহার করা হোক, এবং তিনি এটিও বলেছেন যে কত বড় ধৃষ্টতা, আমাকে না জানিয়ে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বিভিন্ন সময়ে, আগে কোন সময় তিনি সেটি বলেননি। আওয়ামী লীগ সরকারের যেহেতু 16 বছর ছিল, দীর্ঘ সময়, বিএনপির সময় হবে কিনা আমি জানি না, যদি আওয়ামী লীগ সরকারের সময় হয়, তিনি বলেছেন যে আগে আমাকে অনেকবার প্রেস কাউন্সিলের সদস্য বা বডিতে যেতে বলেছে এবং আমাকে আগে থেকে ফোনে অবগত করা হয়েছে, আমার অনুমতি নেওয়া হয়েছে, অথচ এখনকার সরকার আমার অনুমতিও নেয় না। তাহলে কি নুরুল কবির বলতে চাইছেন যে আগের সরকারই ভালো ছিল? এই একটি কথা থেকে এটি বোঝা যায় যে আগের সরকার ভালো ছিল। আপনার দল করা লাগবে না, আপনার দল কেনাও হওয়া লাগবে না ভাই। আমি একদম নিরপেক্ষভাবে 54 বছরের বাংলাদেশের শাসন, 54 বছর আগে আমার জন্ম না হলেও আমি অন্ততপক্ষে ইতিহাস তো পাঠ করেছি। আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র, আমি ইতিহাসের ছাত্র, আমি অর্থনীতির ছাত্র হিসেবে আমি তো ইতিহাস পাঠ করেছি। 54 বছরের ইতিহাসে সবচেয়ে দুর্বল, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অরাজকতাপূর্ণ সরকার হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। সেই জায়গা থেকে সরকারের ভেতর থেকে ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়ে গেছে যে সরকারের আসলে বিদায়ের সময় হয়ে গেছে। এক্সিটটা কি হবে, নিরাপদ এক্সিটটা কি হবে, এই আলাপ আলোচনা সরকারের ভেতরে, এমনকি উপদেষ্টা পরিষদের মধ্যেও শুরু হয়ে গেছে। আমি জানি উপদেষ্টা পরিষদের মধ্যেও শুরু হয়ে গেছে যে চলে যেতে হবে, আর মনে হয় থাকা গেল না। শুধু তাই নয়, সরকারের বিভিন্ন দপ্তর থেকে এই যে গত 1 বছরে বিভিন্ন জায়গায় অনেক কিছু ভালো মানুষও যুক্ত হয়েছিলেন চুক্তিভিত্তিক নিয়োগে, তারা পথ ছেড়ে চলে যাচ্ছেন, সময় থাকতে চলে যাচ্ছেন, যাতে ভবিষ্যতে বলতে পারেন যে আমি ওই সরকারের পক্ষ ত্যাগ করে আমি গিয়েছিলাম যে একটা ভালো কিছু হবে, একটা নতুন কিছু হবে, এই অর্থে গিয়েছিলাম, কিন্তু আমি যখন দেখলাম যে সরকারের মধ্যে লেজে গোবরে অবস্থা, আমি তখন পক্ষ ত্যাগ করতে বাধ্য হয়েছি। ভবিষ্যতে যাতে এই যুক্তিটা দিয়ে অন্ততপক্ষে বাঁচতে পারেন, এই জন্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে চুক্তিভিত্তিক নিয়োগধারীরাও পথ ছেড়ে চলে যাচ্ছেন প্রতিনিয়ত। কোনোটা আপনারা জানেন, কোনোটা গণমাধ্যমে আসে, কোনোটা আসে না। গণমাধ্যমে যা আসে, যতটুকু আসে তার কিছুটা আপনারাও দেখেছেন। শিল্পকলা থেকে, ডিজি থেকে শুরু করে, শিল্পকলার পরিচালক থেকে শুরু করে বিভিন্ন পদের চুক্তিভিত্তিক লোকজন চলে গেছেন। একটি উদাহরণ দিলাম, এরকম বিভিন্ন সংস্থা থেকে মানুষ নিরাপদে চলে যেতে চাইছেন, চলে যাচ্ছেন। অর্থাৎ সরকারের যে বিদায় ঘন্টা বেজে গেছে, সরকারের যে এক্সিট করতে হবে, সরকারের যে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেটি নির্বাচনের মাধ্যমে নাকি আরেকটি সরকার, এই সরকার নির্বাচন কেমন নির্বাচন দেবে আপনারা জানেন, হয়তো জাস্ট একটি হাত বদল হবে, একটি সরকারের হাত বদল হবে, কিন্তু নিরপেক্ষ, অবাধ এবং সর্বজন গ্রহণযোগ্য, পৃথিবীতে গ্রহণযোগ্য একটি নির্বাচন অন্ততপক্ষে ইউনূস সরকারের দ্বারা সম্ভব নয়। এটি দোষে, নানা দোষে দুষ্ট হয়ে গেছে, পক্ষপাত দোষে দুষ্ট হয়ে গেছে এই সরকারটি। কাজেই সরকারের বিদায়ের ঘন্টা বেজে গেছে, ভেতর থেকেও ঘন্টা ধ্বনি আমরা প্রতিনিয়ত কান পাতলে শুনতে পাচ্ছি, আশপাশে শুনতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে বিদায়টা কবে হবে? আর খুব বেশি দিন হয়তো সময় লাগবে না, সেটি একটা সুন্দর সমাধানের বিদায় হবে, নাকি অস্থিতিশীলতা, একটা হাত বদল হয়ে আবার অস্থিতিশীলতার দিকেই যাবে বাংলাদেশ, সেটি আসলে সময়েই বলে দেবে। সামনের দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। এটি বলতে পারি যে সরকারের ভেতরে ইতিমধ্যে প্রত্যেকের মধ্যে বিদায়ের ঘন্টা ধ্বনি বেজে গেছে, প্রত্যেকের হৃদয়ে বিদায়ের ঘন্টা বেজে উঠছে। উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে, এই যে আমি বললাম, বিভিন্ন দপ্তর, বিভিন্ন কমিশন, বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছেন, তাদের মধ্যে বিদায় 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 এমন ঘন্টা বাজছে। বিদায়টা কখন হয় আমরা সেটি দেখবার অপেক্ষায় আছি।
সম্মানিত দর্শক মন্ডলী, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার আর ক্ষমতায় টিকতে পারতেছে না, তার পতন এবার হবেই। শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্করভাবে পতন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই আইডিয়া করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এনসিপির জন্যই এবং কয়েকটা উপদেষ্টার জন্যই ইউনূসের আজকে এইভাবে বিদায় নিতে হচ্ছে। এই কথাটুকু কতটুকু মেনে নেওয়ার মতো? দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।